আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো মব। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, প্রশাসন, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, দৈনন্দিন জীবন, প্রেম, ভালোবাসা থেকে শুরু করে আরও অনেক কিছু তছনছ হয়ে যাচ্ছে মবের আতঙ্কে। মব এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এটি ইবলিশ শয়তানের চাইতেও ভয়ঙ্কর। এটি রাক্ষস, এটি খোক্কস, কিংবা ধরুন লাঠি, বোমা, বন্দুক অথবা পরমাণু যে অস্ত্র, কিংবা ধরুন স্নাইপার রাইফেল, এগুলোর চাইতেও এখন আমাদেরই সমাজে মব ভয়ঙ্কর হয়ে পড়েছে। মব করে ধর্ষণ করা হচ্ছে, মব করে বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে, মব তৈরি করে কৃষকের গরু ছাগল লুণ্ঠন করা হচ্ছে। এই মব একটি মানুষকে পশুর পর্যায়ে নামানো হচ্ছে। এই মব কে শুরু করলো, কিভাবে করলো, এগুলো পুরনো ইতিহাস আপনারা সবাই জানেন। এ কাসুন্দি ঘেঁটে কোনো দরকার নেই। এখন যেটি দরকার, যে কোনো মূল্যে এই মব বন্ধ করতে হবে। যখন বিএনপি সরকার এলো, প্রথম কয়েকদিন এই মব বেশ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ ছিল, সরকারের কিছুই করতে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময় এটি যে কোনো কারণে হোক বেড়ে গেছে। সব খবর আসছে না, কিন্তু যেগুলো আসছে ছিটে ফোঁটা, এতে করে যেটা হচ্ছে যে ইউনূস জামানাতে মব ছিল টার্গেট ওরিয়েন্টেড। একটা নির্দিষ্ট গোষ্ঠী তার প্রতিপক্ষের বিরুদ্ধে মব করত, এবং সেগুলো প্রায় সব কিছুই প্রকাশ্যে হতো, যার জন্য আমরা জানতে পারতাম। আর এখন এই বিষয়গুলো একেবারে সর্বব্যাপী, সার্বজনীন, পথে প্রান্তরে, মাঠে ঘাটে, ফুটপাতে, সর্বত্র মব ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক মব, রাজনৈতিক মব, প্রশাসনিক মব, এবং প্রশাসনের কেন্দ্রে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আপনি রাষ্ট্রীয় মব বলতে পারেন। যেমন দেখা গেল বিএনপি ক্ষমতায় আসার পরপর বেশ কয়েকটি রাষ্ট্রীয় ব্যাংকে জিএম পর্যায়ের, ডিজিএম পর্যায়ের বা যারা সিবিএ করে, তারা মব করে এই যে ইউনূস জামানাতে যারা ভালো পোস্ট এবং পোর্টফোলিওতে ছিলেন, সেটা চেয়ারম্যান হিসেবে, তারপর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, এই পদগুলোকে মব করে মানে খালি করে ফেলা হয়েছে এবং সেখানে নিজেদের লোক বসানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকে যে মব হয়েছে, নজিরবিহীন মব, এখনো পর্যন্ত সেই মবের যে ধাক্কা ব্যাংকিং সেক্টর সামলে উঠতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, এটি অত্যন্ত সম্মানের একটি পদ, মর্যাদা একটি পদ, যেখানে প্রাইভেট ব্যাংকের এমডি যারা আছেন তারা মনে করেন যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি আমাদের চেয়ে যোগ্যতম, লেখাপড়া জানা মানুষ, শিক্ষিত, সম্ভ্রান্ত এবং ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু যে মানুষটিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, তার সামাজিক অবস্থান আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোতে যারা ব্যবস্থাপনা পরিচালক আছেন বা চেয়ারম্যান হিসেবে যে সকল ব্যবসায়ী রয়েছেন, তাদের সমপর্যায়ের নয়, অনেকটা লেস। ফলে কখনো আপনি বাংলাদেশ ব্যাংকের মতো একটা রেগুলেটরি বোর্ডকে নিয়ন্ত্রণ করা, যে যেখানে পার্সোনালিটি দরকার, সেটা এই ভদ্রলোকের হবে হয়তো আরও অনেক 10-12 বছর পরে। ফলে ব্যাংকিং সেক্টরটা কিন্তু দাঁড়াচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে যা কিছু আসছে কেউ শুনছে না। আর বাংলাদেশ ব্যাংকের যারা ডেপুটি গভর্নর, এক্সিকিউটিভ ডিরেক্টর বা জেনারেল ম্যানেজার আছেন, তারা এই মবের মাধ্যমে সৃষ্ট এই গভর্নরের যে পদটির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য
অন্তঃস্থল থেকে দেখাতে পারছেন না। জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। সিমিলারলি মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন তছনছ হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তার ব্যক্তিগত সততা, কর্মদক্ষতা প্রশ্নাতীত, তার যোগ্যতা প্রশ্নাতীত। এই মানুষটি বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মবের ভয়ে ছেড়ে দেওয়া কেঁদেবাছি তাড়াতাড়ি পদত্যাগ করে চলে গেছেন এবং এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন গঠিত হয়নি। সেম ঘটনা ঘটেছে মানবাধিকার কমিশনে। এরপর প্রেস অ্যান্ড মিডিয়ার যেই অফিসগুলো ছিল বা আছে, যেমন বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা, ঢাকা ন্যাশনাল প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ডিএফপি, পিআইডি, এরপর প্রেস কাউন্সিল, এই প্রতিষ্ঠানগুলো মোটামুটি এখানে যারা আসেন, যারা নেতৃত্ব দান করেন, মোটামুটি সবারই একটা স্বাভাবিক গ্রহণযোগ্যতা থাকে। অনেকে বিতর্কিত, কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন করার মতো লোক থাকে না। যেমন ধরুন গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ, এখন তারা যে দলই করুন, বা ইকবাল সোবহান চৌধুরী, নাইমুল ইসলাম খান, তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা এবং ট্রেডে সংশ্লিষ্ট পেশায় তাদের যে প্রভাব, ইনফ্লুয়েন্স যেটিকে বলা হয়, এটি প্রশ্নাতীত। কিন্তু এখন কি হচ্ছে? এখন যারা এই সমস্ত জায়গাতে নেতৃত্ব দিচ্ছেন বা যারা এখানে আসার চেষ্টা করছেন, এটি পুরো দেশ জাতির জন্য হতাশা ব্যঞ্জক। এই জায়গাগুলো মূলত যে খালি হয়েছে সেটা মবের কারণে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে, মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, মানে যেটা অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, এটাকে মিলে আমরা সাধারণত সর্বোচ্চ অ্যাপেক্স কোর্ট বলি সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টে যেভাবে মব হয়েছে, তারপর থেকে যে বিচারকদের মনোবল ভেঙে গেছে, এখন পর্যন্ত সেই মনোবল মানে ফিরে আসা তো দূরের কথা, দিন দিন অবদমিত হচ্ছে। প্রায় প্রতিটি বেঞ্চে মামলার জট। বিচারক মানে একেবারে যেগুলো সাধারণ, যেগুলো আগে একটা বেঞ্চে যদি 100, 150, 200 মামলা শুনানি হতো, এখন 10টা 12টা এরকম শুনানি হয়। প্রধান বিচারপতির দপ্তর থেকে যদি কোনো ফাইল আসে, সেটা শুনানি হয়, আর বাকিগুলো সিরিয়াল পড়ে, ইচ্ছা হয় তিনি শুনেন, ইচ্ছা হয় তিনি শুনেন না। এইভাবে অনেক একেবারে সাধারণ মামলা গত 2 বছর ধরে একটা ডেট পড়বে হাইকোর্টে। অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় ব্যক্তি, তারা একটা মানে তারিখ ফেলাতে পারছেন না। বারবার মেনশন করা হচ্ছে, বিচারকের সঙ্গে গিয়ে উকিল দেখা করছেন, তিনি কথা বলছেন, মিষ্টি কথা বলছেন যে ঠিক আছে আমি কালকে শুনানি করে দেব, কিন্তু যখনই মেনশন করা হচ্ছে চোখ উল্টে ফেলছেন। এইভাবে উচ্চতর আদালতে কোনো কাজ হচ্ছে না। এর মূল কারণ হলো ওই যে মবের ভয় এবং ট্যাগ দেওয়ার ভয়, যে যদি কেউ দুর্নীতিবাজ বলে, যদি কেউ আওয়ামী লীগের দোসর বলে, যদি কেউ বিএনপির দোসর বলে, মানে তারা পুরো হাত পা ছেড়ে দিয়েছে। এর সঙ্গে আবার এই যে সুপ্রিম কোর্টের যে আলাদা সচিবালয়, এটি যেভাবে রহিত করা হলো, এতে করে প্রধান বিচারপতির যদি ন্যূনতম মর্যাদাবোধ থাকে, তাহলে তিনি চুপ হয়ে যাবেন, অথবা তিনি সুমোটো রুল দেবেন, অথবা তিনি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবেন। হোয়াট এভার মেবি, যাই করুন না কেন, বিচার বিভাগের এবং সরকারের ক্ষতি হবে। তো এই যে মব নিয়ে যা কিছু হচ্ছে, সেই মবের মধ্যে আবার আওয়ামী লীগের ফিরে আসার আতঙ্ক শুরু হয়েছে। এবং যেহেতু যে মব কালচার গত 2 বছর যাবৎ চলছে এবং এটা ক্রমবর্ধমানভাবে বেড়ে যাচ্ছে, কাজে আওয়ামী লীগ যদি ফিরে আসে, কোনো সুযোগ পায়, এটা যদি 1%-এরও সম্ভাবনা থাকে, তাহলে 5 কোটি আওয়ামী লীগের লোক যদি মব করে, এবং তারা মব করবেই, এতে কোনো সন্দেহ নেই। যে আওয়ামী লীগ লগি বৈঠার ইতিহাস তৈরি করেছে, সেই লগি বৈঠার আওয়ামী লীগ
যদি ক্ষমতা ফিরে পায়, বাংলাদেশে এসে সে কখনোই জামাতের আমিরের মতো কাউকে জড়িয়ে ধরে চুম্বন করবেন না, হ্যান্ডশেক করবেন না। তারা মব করবে, এবং শুধু লগি বৈঠা দিয়ে মব করবে না, আরও অনেক কিছু দিয়ে মব করবে। এটা বাংলাদেশের একটা তেলাপোকা, একটা টিকটিকি, তারাও ভালো করে বোঝে। এ কারণে কি হলো যে চলমান মব, তার সঙ্গে আবার আগামী দিনের যে রাজনৈতিক অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার যে অশনির সংকেত, এটার ভয়ে যারা জুলাই যোদ্ধা আছেন, এবং বিশেষ করে প্রথমত জুলাই যোদ্ধা, দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা মণ্ডলী, আর তৃতীয়ত বর্তমান বিএনপির যারা মন্ত্রী রয়েছেন, এমপি রয়েছেন, তাদের সকলের মধ্যে এই মবের আতঙ্ক প্রবল আকার ধারণ করেছে। আর এরই মধ্যে যখন শেখ হাসিনা হুট করে বললেন 6 মাসের মধ্যে চলে আসব, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে আবার এক একটা পত্রিকায়, মানে এই যে শেখ হাসিনা যখন বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, এই গত 2 বছরে আপনি দেখবেন যে কটি সাক্ষাৎকার তিনি যে কয়বার দিয়েছেন, প্রত্যেকটি সাক্ষাৎকারের পর বাংলাদেশের রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়েছে। এই যে নির্বাচনের শিডিউল ঘোষণার আগে অনেকগুলো পত্রিকার সাথে তিনি সাক্ষাৎকার দিলেন, সেই সাক্ষাৎকারগুলো মূল্যায়ন করেন, এবং আপনি দেখেন যে জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনীতির ভবিষ্যৎ ছিল, মুহূর্তের মধ্যে সেটা রিভার্সে বিএনপির দিকে চলে গেল। আবার যে এখন তিনি একটার পর একটা সাক্ষাৎকার দিচ্ছেন এবং একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং তার যারা লোকজন দেশে বিদেশে যে ভাষায় কথা বলছে এবং তাদের মধ্যে যে জোশ কাজ করছে এবং তারা যেভাবে সংগঠিত হচ্ছে, মানুষ তো আঙ্গুল চুষে বড় হয় না। বিএনপিতে অনেক প্রাজ্ঞ লোক আছে, এনসিপিতেও গত 2 বছরে তারা বিভিন্ন উত্থান পতন এর মধ্যে তারা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে। আর জামাত তো আরও পরিপক্ক, তারা বুঝতে পারছে যে ঈশান কোণে মেঘ জমেছে, তারা বুঝতে পেরেছে যে সামহাও কিছু একটা ঘটতে যাচ্ছে অথবা কিছু একটা ঘটবে। তো সেই ক্ষেত্রে কি হবে? এরই মধ্যে এনসিপির বা অন্যান্য যারা রাজনীতিতে এবি পার্টি যারা যারা আছেন, তাদের কিছু বক্তব্য লক্ষ্য করবেন। তারা সবাই মবের আতঙ্কে অনেকে আতঙ্কিত। মব নিয়ে তারা এখন খুব খোলামেলা কথা বলছেন, মবের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন, যদিও তাদের উত্থান মবকে নিয়ে বা মবের মাধ্যমে। এবং সেই মব যদি এখন যে অবস্থা চলছে, এতে করে সরকার বিরোধীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, সরকারও ক্ষতিগ্রস্ত হবে। এবং এই মবটা যদি বিস্তার লাভ করে, আগামীতে যদি কোনো কারণে রাজনীতির পট পরিবর্তন হয়, তাহলে প্রতিপক্ষকে দমন করার জন্য 99.99% হাতিয়ার হবে মব, আর সামান্য কিছু মামলা মোকদ্দমা হবে। মানে উইদিন 24 ঘন্টার মধ্যেই তারা তাদের কেল্লা ফতে করে ফেলবে। তাহলে বোঝার চেষ্টা করুন যে আমরা কি একটা ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।